হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সাইবার অপরাধে আপোষ নয়, গুজব ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে নতুন আইনে। তবে এই আইন কি সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা? সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা টাকা তথ্য প্রকাশ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ জানা গেছে। কত হাজার কোটি টাকা গত এক বছরে দেশ থেকে পাচার হলো। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে আসা নতুন দুই আইনের প্রথম শিকারকে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত নতুন আইনে আজ প্রথম মামলার রেকর্ড করা হয়েছে। তবে এই মামলার অভিযুক্তের পরিচয় এবং ঘটনার নেপথ্য কারণ জানলে অনেকেই অবাক হবেন। ইন্টারনেটের দাম কমাতে আইএসপিগুলোর সাথে বিটিআরসি বৈঠক। গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের খরচ কমিয়ে আনতে আজ এক বিশেষ প্রস্তাবনা দিয়েছে কমিশন। কিন্তু ইন্টারনেট ব্যবসায়ীরা এর বিনিময়ে কি দাবি তুললেন? বঙ্গভবন থেকে জানানো হয়েছে, দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি আজ বিশেষ বৈঠকে বসেছেন, যেখানে উপস্থিত থাকছেন সেনাপ্রধানও। কিন্তু এই বৈঠকের আসল উদ্দেশ্য কি কেবল নিরাপত্তা, নাকি পর্দার আড়ালে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? ঢাকার যানজট নিরসনে নতুন ওয়ানওয়ে রুট পরিকল্পনা। ট্রাফিক পুলিশ আজ রাজধানীর 3টি গুরুত্বপূর্ণ এলাকায় গাড়ি চলাচলের নিয়ম বদলে দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা কার্যকর হলে অফিসগামীদের যাতায়াতে বড় প্রভাব পড়বে। 10 মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাসের সরবরাহের নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। কৃষি খাতে স্বস্তি এলেও এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুলিশ বাহিনী ইউনিফর্ম ও লোগো বদলে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নতুন নকশা নিয়ে বাহিনী ভেতরেই কেন ক্ষোভ দানা বাঁধছে তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। কারারক্ষীদের নতুন নিয়োগে কেন স্থগিতাদেশ দিলেন আদালত? এদিকে নিরাজ্যকর কথা বললে হবে না, মন্ত্রীদের আরও তৎপর হতে হবে। দেশে লোডশেডিং ও অন্যান্য সংকট মোকাবেলায় শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না, সরকারের মন্ত্রীদের আরও তৎপর হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সম্বর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে সেটি কৃত্রিম সংকট। এটি বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয় এবং এমন নয় যে এটি মোকাবেলা করা যাবে না। জনগণকে বোঝাতে হবে, তাদের আশ্বস্ত করতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না, সরকারের মন্ত্রীদের সব সংকট মোকাবেলায় আরও তৎপর হতে হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বিরাজ করছে। এই সংকট মোকাবেলা করতে সরকারকে আরও তৎপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে। গরম মোকাবেলা করার জন্য সারা দেশে যে তাপপ্রবাহ চলছে সেটা মোকাবেলা করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। সংকট নাই বললে চলবে। এদিকে 2200 টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দাম 1940 টাকা হলেও 2200 টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। ঢাকা শহরে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। গ্যাসে ছাড়া চুলো জ্বালানোর জ্বালানি নেই। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি সংসদের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় রুমিন ফারহানা কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে নতুন গ্যাসের সংযোগ হচ্ছে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছিলেন রুমিন। অবশ্য বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্যের পর প্রস্তাবটি প্রত্যাহার করে নেন তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, মেঘনা ও তিতা পাসের দেশ ব্রাহ্মণবাড়িয়া। রুমিন বলেন, বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। হে মাটিতে জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ দত্ত ও আলী আহাদের মতো সংগ্রামী যোদ্ধারা, যাদের কল্যাণে বাংলা রাষ্ট্রমাতার স্বীকৃতি রয়েছে। মন্ত্রী আরও বলেন, বিগত সরকার জ্বালানি খাতে জবাবদিহি করতে হবে না এমন ইনডেমনিটি ও দায় মুক্তি আইন পাশ করে। এদিকে চিহ্নিত হয়নি প্রথম আলোতে হামলা পরিকল্পনাকারীদের কেউ। প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও সংযোগের 4 মাস পর হলেও ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী বা সমন্বয়কারীরা এখনও নিশ্চিত হয়নি। সরাসরি হামলায় অংশ নেওয়া ও অনলাইনে উস্কানি দেওয়া অনেককে শনাক্ত করার কথা বলছে পুলিশ। তবে হামলার ছক কারা কষেছিল, কতদিন ধরে প্রস্তুতি চলছিল, এতে অর্থ বা রাজনৈতিক সহায়তা ছিল কিনা, এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। মামলা তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, তারা সরাসরি হামলাকারীদের পাশাপাশি উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের ভূমিকাও খতিয়ে দেখছে। এ কারণে তদন্ত শেষ করতে আরও সময় লাগছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ঘোষিত 2 মাসের সময়সীমার মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হচ্ছে না। গত বছরের 18 ডিসেম্বর মধ্যরাতে ঢাকার কোরআন বাজারে
প্রথম আলো ভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে সংঘবদ্ধ একটি গোষ্ঠী। একই রাতে ফার্মগেটের কাছে দ্য ডেইলি স্টার কার্যালয়ে ও ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ওই হামলার 2 মাস পর 18 ফেব্রুয়ারি প্রথম আলো ভবনে ধ্বংসযজ্ঞ পরিদর্শনে আসেন নবগঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেদিন তিনি বলেছিলেন, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে। ঘোষিত সেই সময়সীমা আজ 28 এপ্রিল শেষ হচ্ছে। এদিকে লোডশেডিং আরও বাড়বে। দেশে পর্যাপ্ত বিদ্যুৎ কেন্দ্র থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। আগামী 1.5 থেকে 2 মাস কম বেশি লোডশেডিং উপস্থিত থাকবে, বরং কখনো কখনো লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মপরিকল্পনা এবং জ্বালানি বিভাগের আমদানি পরিকল্পনা পর্যালোচনা করে এমন পূর্বাভাস মিলছে। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল আমদানি, কয়লা আমদানি, এমনকি এলএনজি আমদানিতে সংকট রয়েছে। ফলে গ্রীষ্মকালীন কম বেশি লোডশেডিং থাকতে পারে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী গত বুধবার বিকেল 5টায় বিদ্যুতের চাহিদা ছিল। জানা গেছে, কয়লাভিত্তিক 8টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ। সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি পণ্য, বিশেষ করে জ্বালানি তেল, কয়লা ও এলএনজি আমদানিতে কিছু সংকট তৈরি হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সময়ে পুঞ্জীভূত বিপুল বকেয়া, লোকসান ও অর্থ পাচারের কারণে তৈরি হওয়া আর্থিক সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। কারণ ইরান যুদ্ধের পরে সরকার তার নিয়মিত উৎস থেকে যে জ্বালানি তেল আমদানি করত সেটা বাদ দিয়ে বিকল্প একাধিক উৎস থেকে আমদানি করছে। তবে সেক্ষেত্রে উন্মুক্ত দরপত্র বা G2G চুক্তির মাধ্যমে আমদানির চেয়ে অনেক বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। এদিকে ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে 6 ঘন্টায় ব্যবধানে 3 শিশুর মৃত্যু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে 6 ঘন্টা ব্যবধানে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল 5:20 থেকে 10:30টার মধ্যে তাদের মৃত্যু হয়। বিষয়টা নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন খান প্রথম আলোকে বলেন, এ নিয়ে চলতি বছর ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে মৃত্যু শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 20। সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে আরও 32 শিশু একই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 74 শিশু।